গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, একটি নেপথ্য নাটক। আর বরাবরের মতোই গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নূপুর। খবরটা ভালো করে শোনার আগেই আমার ঘরের রমণীটির মুখখানা যা হলো তা দেখলে কোনো ভদ্রলোকের আর খবর দেবার উৎসাহ বোধ করা উচিত নয়। বিশেষ করে ভালো খবর শোনাতে গেলেও যদি এই মুখ হয়। কিন্তু ঘরে তখন তার বড় জাটিও ছিলেন। তিনি অপেক্ষাকৃত সহৃদয়া, ছোট যায় নিষ্পৃহ অবহেলা তুচ্ছ করেই আগ্রহ প্রকাশ করলেন। থামলে কেন? কি হলো বলো না শুনি। আমি প্রথম শ্রেণীর ভদ্রলোক নই, অর্থাৎ ঘরণীর মুখের প্রায় অপমানকর অভিব্যক্তি সহ হুবচনের ঘায়ে পুরস্কার আহত হবার মতো ভদ্রলোক নই। তাছাড়া খবরটাও ফেলনা নয় যখন, ভাতৃজায়ের আগ্রহটুকু অবলম্বন করেই উৎসাহের আঁচটা আর একবার উঁচিয়ে তোলার চেষ্টা করা যেত। কিন্তু তার আগে তার উদ্দেশ্যে স্ত্রীটি ছোটখাটো ঝঙ্কার দিয়ে উঠল। শুনবে আবার কি? ছেঁড়া কাঁথায় শুয়ে এবারে লাখ টাকার স্বপ্ন দেখতে বলো গে? শুনতে হয় নিজের ঘরে নিয়ে গিয়ে বসে শোনো গে। রাত জেগে আমাকে এখন এক গাদা খাতা শেষ করতে হবে। বিরাগের যথার্থ হেতু আছে। তার স্কুলের ষান্মাসিক পরীক্ষার সচারে খাতার নম্বর বসাতে হবে, আর ৫-৭ দিনের মধ্যে ছুটি শেষ। স্কুল খুললেই মেয়েরা নম্বর নম্বর করে মাথা খাবে। সংসারের ঝামেলায় গোটা ছুটিতে ৫০টা খাতাও দেখা হয়নি, কোনোদিন হয়ও না। এ ব্যাপারটায় বরাবরই সে আমার সাহায্য প্রত্যাশী। এবারেও যথারীতি কথা দিয়েছিলাম দেখে দেব, কিন্তু দেব দেব করে এ পর্যন্ত একটা খাতা উল্টানোরও ফুরসত হয়নি। ফলে ভালো খবর শোনারও ধৈর্য বা সহিষ্ণুতা গেছে। বিছানায় খাতার গাদা ছড়িয়ে বসেছে। কথা না বাড়িয়ে আমি পকেট থেকে লম্বা খামটা বার করলাম। তার ভেতরের বস্তুটি বার করতে গিয়ে খামের একটা ধার ছিঁড়ে গেল। এক টানে আমি বাকিটুকু ছেড়ে ফেললাম। খামের ভেতর থেকে যা বেরুলো, আচমকা দুজনেই তারা মন্ত্রমুগ্ধ। কর করে নোট এক তাড়া, সব ১০০ টাকার। কড়া কলপ দেওয়া ইস্ত্রি করা নতুন জামা কাপড়ের মতো খড়খড়ে নতুন। বউদেরই বাক স্ফুরণ হলো প্রথম। হোমা, সত্যি তো রে, কত টাকা? ২৫০০, পরে আরও ২৫০০ পাবো। আর খবর শোনার ধৈর্য থাকল না। একগাল হেসে খবরটা দাদাকে অবিলম্বে শোনাবার জন্য দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। অতঃপর স্ত্রীর সঙ্গে শুভদৃষ্টি, কিন্তু তার বিস্ময়ের ঘোর একেবারে কাটেনি। নোটের তাড়া হাতে তুলে নিল, দেখল নিজের অগোচরে নাকেও ঠেকাল একবার। টাকার গন্ধই তো। অপ্রস্তুত হয়ে হেসে ফেলল। বেশ, যাও। ছড়ানো খাতাগুলো এক হাতে ঝেঁটিয়ে সরিয়ে দিল, অর্থাৎ ইচ্ছে করলে বসতেও পারি। সাগ্রহে জিজ্ঞাসা করল, কোন বইটা নিলে? বই না, ছোট গল্প, বাড়িয়ে দিতে হবে। কোন গল্পটা? হেসে বললাম, তোমার সেইটাই। খুশি হবে জানতাম। শিলা ভারী খুশি। নাম শিলা বটে, কিন্তু আজকাল নামটা খুব মানায় না ওকে। সে কথা মুখ ফুটে বলতে পারি না। আমার উপর হামেশা তার রাগ বিরাগের ঝাপটাটা খুব নিভৃতের ব্যাপার নয় এখন। তবু এই নামে এখন আর যে ওকে মানায় না, এ কথা এক আমায় ছাড়া আর বোধ হয় কারো মনে হয়নি। সেই গল্পটা বলার পেছনে আর তার খুশির পেছনে একটা মানসিক যোগ আছে। গোড়ায় গোড়ায় আমার সব লেখার প্রতি তার স্বাভাবিক আগ্রহ ছিল। কি লিখছি, কি লিখব, কি লেখা উচিত, সে সম্বন্ধে আলোচনা হতো। কোন গল্পের পরিণতি কি হওয়া উচিত তাই নিয়ে আগে থাকতে মতামত ব্যক্ত করে বসে অনেক সময় বিভ্রান্তও করত। উল্টো রাস্তায় গিয়ে অনেকবার মন কষাকষি হয়েছে। কিন্তু সাংসারিক স্রোতের ধারায় পড়ে লেখার ওজন টাকার ওজনে মাপতে মাপতে স্বাভাবিক আগ্রহটুকু এখন স্বাভাবিক নিষ্পৃহতায় এসে ঠেকেছে। কিছু লিখতে বসলে বড়জোর জিজ্ঞাসা করে, কার জন্য লিখছ?
বা কত টাকা দেবে। উপন্যাস লিখতে বসেছি দেখলে তবু একটু খুশি হয়। এর পেছনে কিছুটা স্ফীত অঙ্কের আশ্বাস আছে। সংসার নির্বাহের প্রয়োজনে এই আশ্বাসও না থাকলে সবই অন্ধকার, তা আমিও জানি। তবু কোনো আশ্বাসের কথা না ভেবেই আগে একটা উপন্যাসের জট ছাড়িয়ে লক্ষ্যের মোহনায় পৌঁছানোর চেষ্টায় দুজনের অনেক বিনিদ্র রাত কেটেছে। সেসব স্মৃতি কেন জানি আমার ভেতর থেকে মুছে যায়নি একেবারে। কিন্তু আমি ওর দোষ দেই না একবারও। সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা খাটুনির পরে সাহিত্যপ্রীতির ছিটে ফোঁটাও আর অবশিষ্ট থাকার কথা নয়। যত রাত বাড়ে তত মেজাজ চড়ে। মেয়েটা তেমন দোষ না করেও ঝাঁঝালো কথা শোনে। সময়ে না ঘুমোলে অবুঝ ছেলেটার পিঠেও 2-4 ঘা পড়ে। তারপর নিজে গজগজ করতে করতে শোয়। কিন্তু রাতের গজগজানি বেশিক্ষণ শুনতে হয় না। অভিযোগের তালিকার মাঝামাঝি পৌঁছানোর আগেই ঘুমিয়ে পড়ে। তার সব থেকে বেশি রাগ স্কুলটার উপর। আমার লেখার অনিয়মিত রোজগারের সঙ্গে ওর স্কুলের নিয়মিত 150 টাকা যুক্ত না করলে দুহাতে কচুরিপানা ঠেলেও সংসার তরিটি মাসের শেষের মাথায় টেনে নিয়ে যাওয়া শক্ত। আজ 3 বছর ধরে চাকরি ছাড়ার জন্য এক পায়ে প্রস্তুত সে। ওর 150 টাকার জায়গায় আমার রোজগার আর 100 টাকা বাড়লেই চাকরির মুখে ঝাঁটা মেরে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার রোজগার বাড়বে সে প্রত্যাশা আর বোধহয় করে না। অথচ আমার রোজগার আসলে সত্যিই কিছু বেড়েছে। সংসারের খরচ সে তুলনায় অনেক বেশি বেড়েছে বলে বাড়তিটুকু তার চোখেই পড়ে না। সে কথা বলতে গেলে চোখে খোঁচা পড়বে, তাই এ ব্যাপারে আমি প্রায় মৌনী। তার অভিযোগ স্কুলের হেডমিস্ট্রেস, অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস, সিনিয়র টিচার, সেক্রেটারি সকলেই তার সঙ্গে দুর্ব্যবহার করে। চাকরি করছে বলে মাথা কিনেছে ভাবে। একধার থেকে ওর ঘাড়ে ক্লাস চাপায় আর খাতা চাপায় আর উপদেশের ছলে কড়া কথা বলে। অভিযোগগুলো সত্যি কিনা আমি কখনো যাচাই করে দেখিনি। হতেও পারে সত্যি, কিন্তু আমার বিশ্বাস চাকরিটা চক্ষুশূল বলেই অভিযোগগুলো 4 গুণ সত্যি হয়ে সর্বদা ওর মাথায় ঘোরে। তাছাড়া ওপরওয়ালাকে বরদাস্ত করার ধাত নয় যার, ওপরওয়ালার সহজ কথাও সে বাঁকা শুনে থাকে। কিন্তু এসব বিশ্লেষণ আমার একান্ত নিভৃতের। এবারে সেই গল্পটার ইতিবৃত্ত বলি। লম্বা ছুটি ছাটে এলে ঘরণীর মেজাজ সর্বদাই অতটা সপ্তমে চড়ে থাকে না। তখন ইচ্ছে মতো সংসার আর ছেলেমেয়ের দেখাশোনা করেও আমার সদ্য কোনো লেখা নিয়ে একটু আধটু মাথা ঘামানোর অবকাশ পায়। সমাপিকা গল্পটা ওর গত ছুটিতে লেখা। গল্পটা লেখার সময়ে একটা 13 স্পর্শের যোগ হয়েছিল, অর্থাৎ শিলার অবকাশ ছিল। আমার শরীর অসুস্থ হয়েছিল আর সম্পাদকের গল্পটা অবিলম্বে হাতে পাওয়ার তাড়া ছিল। আমি লিখে উঠতে পারছিলাম না। শিলা আমার হয়ে কলম ধরেছে, আমি বলেছি, ও লিখেছে। ফলে প্রতি 5 মিনিট অন্তর মতান্তর ঘটেছে। শেষ পর্যন্ত ওর মন মতোই গল্পটা খাঁড়া করে তুলেছিলাম। শেষ হতে উচ্ছ্বাসের আতিশয্যে বলেছিল, সত্যি গল্পটা ভালো হয়েছে। আমি যেমনই লিখে থাকি গল্পটা ওর ভালো লেগেছিল। আমার নির্বাচিত সংকলনে ও গল্পটার স্থান দেইনি দেখে মুখ মাকিয়ে বলেছে, ওকে জব্দ করার জন্যই সংকলনে এটা বাতিল করা হলো। কিন্তু গল্পটা সত্যি এমন কিছু অভিনব নয়। লেখকের বা লেখক সঙ্গিনীর দরদটুকু ছেঁকে তফাৎ করে দিলে এমন কিছুই নয়। তবে দরদের ওজনটাও একেবারে ফেলনা নয় বটে। গল্পের বিষয়বস্তু 2 কথায় বলে নেওয়া দরকার। একটা সাধারণ ঘরের ছেলে একটি সাধারণ ঘরের রূপসী মেয়েকে ভালোবাসত। দুজনারই সংগ্রামী জীবন। ছেলেটি মরীচিকার আশায় ক্রমশ বাঁকা পথে তলিয়ে যেতে লাগল। কিন্তু এ যুগেও একটি শিক্ষিতা রূপসী মেয়ের অনেক শক্তি। সে সোজা রাস্তা ধরেই দৃপ্ত চরণে সাফল্যের দিকে এগিয়ে চলেছে। দুজনের মানসিক ব্যবধান বাড়ছে, বস্তুতন্ত্রীয় ফারাক বাড়ছে।
উপসংহারে চূড়ান্ত স্খলনের এক বেদনা করুণ মুহূর্তে মেয়েটি অনেক প্রলোভন তুচ্ছ করে ছেলেটিকে আবার সুস্থ জীবনের পথে টেনে তুলছে। গল্পটা কেন শিলার এত পছন্দ হয়েছিল সেটা এবারে সহজ অনুমান সাপেক্ষ। তবে স্বীকার করতে বাধা নেই, তার অতটা আগ্রহে বোনা বলেই হয়তো আমারও নিতান্ত মন্দ লাগেনি। আরও 2-4 জন যখন প্রশংসা করেছিল গল্পটার, তখন এমনও মনে হয়েছিল নির্বাচিত সংকলনে ওটা দিলেই হতো। পরে সংস্করণে ওটা জুড়ে দেওয়ার ইচ্ছেও আছে। এই সমাপিকা গল্পটাই এক নামকরা চিত্র প্রযোজকের মনে ধরেছে। তারই ফলে আমার নগদ 2,500 টাকা প্রাপ্তি। আর ওটা ঠিকঠাক করে দিলে আরও 2,500-এর প্রতিশ্রুতি। একটা দিনের মধ্যে বাড়ির হাওয়া বদলে গেল। গল্পটা ভালো করে বাড়িয়ে দেবার জন্য শিলা উঠতে বসতে তাড়া দিতে লাগল। সংসারের স্কুলের খাটুনির পরেও রাত জেগে শোনে কতটা কি করলাম। তর্ক করে, পরামর্শ দেয়, কোথায় অদলবদল করা দরকার নির্ভয়ে আর নির্দ্বিধায় তা ব্যক্ত করে। নিজের দিক থেকে এবারে আমি যথাসাধ্য পরিশ্রম করেছি, আর পরিশ্রম সার্থক হলো বলেও ভাবছি। শিলার ক্ষেত অনেক আগে চিত্রজগতের দিকে চোখ রেখে লেখা উচিত ছিল। তার আশা এ ছবিটা ভালো হলে বছরে একটা করে অন্তত ছবির কন্ট্রাক্ট হবেই, আর তা হলেই সে অনায়াসে স্কুলের চাকরি ছাড়তে পারবে। এই লেখাটা শেষ হলে আরেকটা ছবির প্লট ভাবার তাগিদ দিয়ে রেখেছে সে। নির্দিষ্ট সময়ের মধ্যে সমাপিকা লেখার কাজ শেষ হলো। প্রযোজক শুনলেন, শুনে গভীরভাবে চিন্তামগ্ন হলেন। তারপর ছবির সুনিশ্চিত আর্থিক লাভের দিকে চোখ রেখে ছোটখাটো একটা বক্তৃতা করে ফেললেন। ছবির গল্পে কোন ধরনের আবেগের প্রাধান্য থাকা দরকার, প্রথম প্রণয় পর্বটি কতটা উষ্ণ ঘন হওয়া অনিবার্য, নায়ক নায়িকার আবেগমধুর সান্নিধ্যের উপযোগী কিছু সিচুয়েশনের অবতারণা ইত্যাদি। তার নির্দেশ গল্পের এই ত্রুটিগুলো বেশ ভেবেচিন্তে সেরে দিতে হবে। স্টুডিওতে প্রযোজকের ঘরে বসে আবার দিন কতক ধরে মেরামত আর নতুন সংযোজনের কাজটি সম্পন্ন করতে হলো। শুনে প্রযোজক বললেন, মোটামুটি হয়েছে, এখন এরা কি বলেন দেখি। এরা অর্থাৎ পরিচালক, আলোকশিল্পী, এডিটর প্রভৃতি। সকলকে নিয়ে প্রযোজকের ঘরে আবার একদিন শোনার আসর বসল। শোনার পরে সকলেই ঠিক প্রযোজকের মতোই নির্বাক খানিকক্ষণ। আমি দুরু দুরু বক্ষে তাদের মতামতের অপেক্ষায় বসে আছি। পরিচালক নীরবতা ভঙ্গ করলেন, বললেন, গল্প ভালোই, তবে অনেক জোড়া তাপ্পি লাগবে এখনো। তার মতে গল্পে বিস্ময় সৃষ্টির দিকে আমি আদৌ চোখ দেইনি। যা ঘটতে পারে তাই শুধু ঘটছে। অপ্রস্তুত দর্শককে হকচকিয়ে দেবার মতো ঘটনা সংযোজন দরকার। এছাড়া মাঝে মাঝে কমিক রিলিফ না থাকলে গল্প দর্শকের বুকে চেপে বসবে। সেদিকে চোখ রেখে 2-1টা চরিত্র আমদানি করতে হবে। এছাড়া আভাস ইঙ্গিতে যা কিছু বলা হয়েছে সেগুলি স্পষ্ট করে সাধারণ দর্শকের বোধগম্য করে দিতে হবে। পয়সা তো তারাই দেয়। প্রযোজক এবং আর সকলে এক বাক্যে সমর্থন করলেন তাকে। এরপর আলোকশিল্পী তার ক্যামেরার স্কোপ প্রসঙ্গে কিছু পরামর্শ দিলেন, আর এডিটার ছবির স্পিড প্রসঙ্গে। মাথাটা কি এক দুর্বোধ্য বাষ্পে ভরাট হয়ে উঠছিল। বাকি পাওনা 2,500 টাকার অঙ্কটাও কেমন ঘষা মোছা লাগছে। যাই হোক, প্রযোজকের অফিস ঘরে বসে আবার 15-20 দিনের একাগ্র পরিশ্রমের পর অদল বদল সংযোজন বিয়োজনের ব্যাপারটা সম্পন্ন হলো। কিন্তু কি যে দাঁড়ালো আমি সঠিক বলতে পারবো না। গভীর মনোনিবেশ সহকারে কর্মকর্তারা শুনে মন্তব্য করলেন, চলতে পারে। আমার বুক থেকে যেন পাহাড় নামল, কিন্তু না নামাই উচিত ছিল। এর দিন কয়েক পরে বাকি টাকাটা পাওয়ার আশাতে প্রযোজকের কাছে এসেছিলাম। আমাকে দেখেই তিনি বলে উঠলেন, এসেছেন, খুব ভালো হয়েছে। আপনাকে খবর দেওয়ার জন্য এক্ষুনি লোক পাঠাবো ভাবছিলাম। চলুন একবার ঘুরে আসি। কোথায়? আসুন না। প্রযোজকের গাড়িতে চেপে যে বাড়ির গেটের সামনে এসে থামলাম
সে বাড়িটা আমি চিনি না, কিন্তু গাড়িতে বসে শুনেছি কার সঙ্গে সাক্ষাৎকারের উদ্দেশ্যে চলেছি। শোনার পর থেকে মনে মনে আমি বিলক্ষণ বিচলিত। বহু নাম শোনা আর বহু ছবিতে দেখা যশস্বিনী চিত্রতারকার আবাসে এসেছি আমরা। সদ্য বর্তমানের ছবিটির ইনিই নায়িকা। উনি নিজেই নাকি আমার সঙ্গে একবার সাক্ষাতের অভিলাষ জ্ঞাপন করেছেন। প্রযোজককে বলেছেন আমার সঙ্গে তার ঝগড়া আছে। খবর পেয়ে মহিলা এলেন। আমি যুক্ত করে বিনত হলাম। প্রযোজক হেসে বললেন, আসামি হাজির, আপনি বোঝাপড়া করে নিন। আসামির মুখ দেখে মহিলাটির হয়তো করুণা হল। বললেন, আগে একটু চা হোক কেমন? আমি কৃতার্থ হয়ে বোকার মতো মাথা নেড়ে বসলাম। অর্থাৎ চায়ের তৃষ্ণা আপাতত নেই জানালাম। মহিলা সরাসরি কাজের কথা এলেন। বললেন, আপনার গল্প ভালো, কিন্তু আপনার নায়িকার প্রতি আপনি সুবিচার করেননি। আগুনের ফুলকির মতো মেয়ে, তার কাজ আর সংলাপও তেমনি হওয়া দরকার। নায়কের প্রতিটি চালচলন তার চোখের উপর থাকবে। নায়ককে সে লাগামের মুখে রাখবে। সংখ্যা আরও জোরালো হবে, অথচ ভেতরে ভেতরে সে কাঁদবে। এ ধরনের কিছু সিচুয়েশন ভাবুন, নইলে মেয়েটির আদর্শ তেমন উঁচু হয়ে উঠছে না। প্রযোজকের সপ্রশংস অভিব্যক্তি। ফেরার পথে গাড়িতে বসে বললেন, আপনার গল্প পছন্দ হয়েছে বলেই এতটা ইন্টারেস্ট নিচ্ছে। ভালোই তো হলো, ওকে যত বেশি ছবিতে দেখানো যায়। যা বললেন ভেবেচিন্তে করে দিন। করে দিলাম। এরপর টাকার জন্য আবার দিন কয়েক প্রযোজকের স্টুডিও অফিসে হানা দিয়েছি। কিন্তু ছবির প্রাথমিক কাজে তিনি এত ব্যস্ত যে আগমনের উদ্দেশ্যটা আমি বলে উঠতে পারছিলাম না। সর্বদাই পাত্র মিত্র পরিবৃত হয়ে আছেন তিনি। কিন্তু অদৃষ্টে তখনও কিছু বাকি ছিল জানতুম না। সেদিন এসে দেখি ঘরে গুরুগম্ভীর মুখে ছবির নায়ক বসে। আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে প্রযোজক তার দিকে চেয়ে ইঙ্গিত করলেন একটু। তারপর আমাকেই বললেন, ইনি তো আপনার এই গল্পে কাজ করতে চাইছেন না। আমি হতভম্ব। এ নায়কটিও যশস্বী শিল্পী, হেলাফেলার লোক নন। কম্পিত বক্ষে আমি তার পাশের খালি চেয়ারটাতে বসলাম। কিন্তু নায়কটি আর একদিকে ঘাড় ফিরিয়ে রইলেন। আমি অপরাধীর মতো প্রযোজককে জিজ্ঞাসা করলাম, কি হলো? নায়ক আমার দিকে ফিরলেন এবার। সিগারেটের ধোঁয়া ছেড়ে নির্লিপ্ত মুখে বললেন, লেখকদের গল্প বেশিরভাগই নায়িকা প্রধান হয়, কিন্তু এতটাই যদি হবে, নায়ক চরিত্রের দরকার কি? শুধু নায়িকা নিয়ে গল্প হয় না। আমি নির্বিরোধী মানুষ, তবু একটা রুক্ষ জবাবি মুখে এসে যাচ্ছিল, কিন্তু একঘর উৎসুক লোকের চোখের ঘায়ে জবাব মুখেই থেকে গেল। নায়ক ধীরে সুস্থে বললেন, আপনার নায়িকার পাশে নায়কটি ডলপুতুলের মতো হয়ে গেছে। তার স্কোপ বলতে কিছু নেই। সে অধপাতে যাক বা যেখানে যাক, তার মধ্যে জ্বালা থাকবে, যাতনা থাকবে, পুরস্কার থাকবে। প্রতিষ্ঠা পেল না বলে একটা মেয়ের হাতের খেলনা হয়েও যে থাকতে রাজি নয় সে, এটা স্পষ্ট করে বুঝিয়ে দিতে হবে, নইলে আমার এতে এসে লাভ কি? প্রযোজক তাড়াতাড়ি বললেন, সব হবে, সব হবে। আপনি ভাবছেন কেন? আপনার রোল ছোট হলে তো আমার ছবি মার খাবে। আমার দিকে তাকালেন। এর দিকটা সত্যি ভালো করে ভাবা হয়নি। সব শুনলেন তো, চরিত্রটা এবারে বেশ করে ফুটিয়ে তুলুন। তাও তুলেছি। সব মিলিয়ে কি করেছি আমার ভাবার শক্তি নেই। বাকি 2,500 টাকাও পেয়েছি। টাকাটা শিলার হাতে তুলে দিতে সে খুশিতে আটখানা। শিগগিরই স্কুলে চাকরিটা ছাড়া অসম্ভব হবে না ভাবছে সে। এরপর অন্য লেখা নিয়ে বসতে দেখলেও ভুরু কুঁচকেছে। বলেছে, ছবির আরেকটা গল্প টল্প ভেবে রাখলে হতো না? ছবির কাজ যত শেষ হয়ে আসছে আমার তত মুখ শুকোচ্ছে। এদিকে আমার আপনজনেরা ছবির মালিকের প্রচারের ছটায় মন্ত্রমুগ্ধ। তাই আমার শুকনো মুখ কারো চোখে পড়েছে মনে হয় না। সারাক্ষণই কি এক অস্বস্তিকর যাতনা। অবশ্য সে যাতনা
যথাসাধ্য গোপন করতে চেষ্টা করেছি। বাজার সরগরম করে একদিন ছবির মুক্তি ঘোষণা করা হলো। বাড়িতে একটা আনন্দ মিশ্রিত উত্তেজনার ঢেউ খেলে গেল। হলের সামনে কত লম্বা লাইন হয়েছে আর কত মাথা গিসগিস করছে তার প্রত্যক্ষ বিবরণ শোনা যেতে লাগলো। ছবির প্রশংসাও কানে আসতে লাগলো। আমি যে চুপি চুপি ছবিটা একদিন দেখে এসেছি সে কথা আর কাউকে বলা গেল না। শিলা আমার নিষ্পৃহতা দেখে রীতিমতো বিস্মিত। সেদিন 10 বছরের মেয়ে স্কুল থেকে ফিরে বলল, বাবা, আমাদের ক্লাসের মেয়েরা তোমার ছবি দেখতে চাইছে। হঠাৎ একটা ধমক খেয়ে হকচকিয়ে গেল সে। তার মা ঘরে থাকলে বিলক্ষণ অবাক হতো। আদরের মেয়েকে কখনো বকি না বলেই তার রাগ। বিকেলে স্কুল থেকে ফিরে সেও হাসি মুখে বলল, কয়েকজন টিচার ধরেছে ছবি দেখাতে হবে, 2-1 দেখেও এসেছে, খুব ভালো বলছিল। এরা 5 টাস দেবে তো নাকি? আমি একটা দরকারি চিঠি লিখছিলাম, জবাব দেবার ফুরসত হয়নি। 8 দিনের দিন খবরের কাগজে সমালোচনা বেরুল। বাড়িতে আর এক প্রস্থ খুশির তরঙ্গ বয়ে গেল। কাগজওয়ালারা মোটামুটি প্রশংসাই করেছে ছবিটার। বর্তমান সমাজের বাস্তব চিত্র, সবল নারী সত্তার শক্তি মাধুর্য, পুরুষের আচ্ছন্ন পুরস্কার ইত্যাদি অনেক গাল ভরা শব্দও চোখে পড়েছে। সমস্যা সংকুল ছবিটিতে অনেক সুন্দর সুন্দর হাসির খোরাক আছে পড়ে শিলা অবাক। এই গল্পে আবার হাসি কোথা থেকে এলো? তার দিকে চেয়ে সেই প্রথম আমার হাসি পেয়েছিল। সেই সকালেই স্বয়ং প্রযোজক বাড়িতে এসে হাজির। তার ধারণা ছবি হিট করবে। অবিলম্বে আর একটা গল্প লেখার জন্য উৎসাহিত করে গেলেন তিনি। শুনে শিলা মুখ বাঁকালো। গরিবের কথা বাসি হলে ফলে, আমি যে কমাস ধরে তাগিদ দিচ্ছি কানেই যায় না। ওর ধারণা ও বলেছে বলে কানে যাচ্ছে না, নইলে কানে যেত। শিলার বৌদি দলবল সহ ছবিটা দেখে এলো আরও 1 সপ্তাহ বাদে। বাড়ির কর্ত্রী সকলকে খাইয়ে দায়ে তারপর যেমন নিজে আহারে বসে, এই ছবিটা দেখার ব্যাপারেও তার তেমনি মনোভাব। সকলে দেখে শুনে তৃপ্ত হোক, তারপর নিজে দেখবে। তারা ছবি দেখে ফেরার একটু আগে শিলার বোন আর ভগ্নিপতি এসে উপস্থিত। তারা দিন কতক আগেই ছবি দেখেছে। এরা ফিরতে সৎসাহে ছবির আলোচনা শুরু হয়ে গেল। বৌদি বললেন, বেশ ছবি হয়েছে, আমার বাপু ভালোই লেগেছে। ভালো কোথায় কার লেগেছে সেই বিশ্লেষণ চলতে লাগলো। শিলা হাসি মুখে শুনছে আর একবার আমার দিকে তাকাচ্ছে। রাত্রি, ঘরের আলো নিভিয়ে আমি আগে শুয়ে পড়েছিলাম। শিলা ওপাশে শয্যা নিল টের পেলাম। মাঝে ছেলে ঘুমিয়ে। অনেকক্ষণের একটানা নীরবতার পরে অন্ধকারে ছেলের গা ডিঙিয়ে একখানা হাত আমার বাহুতে ঠেকল। ঘুমোলে? না। কি ভাবছ? একটু থেমে বললাম, ছবির প্লট। শিলার হাতটা আমার বাহুর ওপর থেকে আস্তে আস্তে সরে গেল। একটু বাদে গালের নিচে হাত রেখে আধশোয়া হয়ে ছেলের গায়ের উপর দিয়েই এদিকে ঝুঁকল। আমার মুখ দেখতে চেষ্টা করছে হয়তো। দ্বিধা কাটিয়ে বলল, আমাদের যেভাবে চলছে চলে যাবে, টাকার জন্য আর তোমাকে ওসব লিখতে হবে না, বুঝলে? আবছা অন্ধকারে এবার আমি তার মুখখানা ভালো করে দেখতে চেষ্টা করলাম। একবার ইচ্ছে হলো আলোটা জ্বেলে দেখি, তা করিনি। অন্ধকারে কতক্ষণ চেয়েছিলাম বলতে পারবো না। হালকা নিঃশ্বাস ফেলে কতক্ষণ বাদে 2 চোখ নির্মিলিত করেছি, তাও না। না, শিলাকে আমি সত্যি কথা বলিনি। আমি ছবির প্লট ভাবছিলাম না, কিছুই ভাবছিলাম না। শুধু মনে হচ্ছিল আমার নিজস্ব জ্যোতিশূন্য পথে আমি এক নিঃসঙ্গ যাত্রী। এখন মনে হলো তা নয়, সঙ্গিনী আছে। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন আশুতোষ মুখোপাধ্যায়ের লেখে একটি ছোট গল্প, একটি নেপথ্য নাটক। আর এতক্ষণ গল্প পাচ্ছে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর।